কেএম ডিজে স্যার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের বিষয় গ্যাসীয় অবস্থা। ডব্লিউএসএলএসটি সিলেবাস থেকে যে পয়েন্টগুলো রয়েছে প্রত্যেকটা পয়েন্ট থেকে নোট বানিয়ে আলোচনা করে দেওয়া হচ্ছে। সবারই খুব কাজে লাগবে। যদি প্রয়োজন মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম পয়েন্ট, ডাল্টনের আংশিক চাপ সূত্র। সূত্রতে বলা হচ্ছে যে গ্যাসগুলি যদি পরস্পরের সঙ্গে বিক্রিয়া না করে তাহলে প্রতিটা উপাদানের আংশিক চাপের যোগফল মোট চাপের সমান হবে। অর্থাৎ মোট চাপ পি সমান P1 প্লাস P2 প্লাস P3। শর্তটা তাহলে কি, যে গ্যাসগুলি যেন পরস্পরের সঙ্গে কোনো বিক্রিয়া না করে। এখানে একটা এমসিকিউ কোশ্চেন থাকতে পারে, নিচের কোনটির ক্ষেত্রে ডাল্টনের আংশিক সূত্র প্রযোজ্য কি প্রযোজ্য নয়। তাহলে আমাকে জানতে হবে যে গ্যাস মিশ্রণ থাকবে সেই গ্যাসগুলি যদি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে তাহলে আংশিক সূত্র প্রযোজ্য হবে না। যেরকম NH3 এবং HCl পরস্পর বিক্রিয়া করে, CO এবং O2 বিক্রিয়া করে, NO এবং O2 বিক্রিয়া করে, তাহলে এদের ক্ষেত্রে ডাল্টনের আংশিক সূত্র প্রযোজ্য নয়। তাহলে এমন গ্যাস মিশ্রণ থাকবে যারা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না, তাদের ক্ষেত্রেই ডাল্টনের আংশিক সূত্র প্রযোজ্য। পরের পয়েন্ট, অ্যামাগাস সূত্র মানে মোট আয়তনের সঙ্গে আংশিক আয়তনের সম্পর্কটা কী। মোট আয়তন V সমান V1 প্লাস V2 প্লাস V3 ডট ডট ডট। এখানেও শর্ত একই, অর্থাৎ গ্যাসগুলি যেন পরস্পরের সঙ্গে বিক্রিয়া না করে। 3 নম্বর পয়েন্টে চলে আসছি যে আংশিক চাপের সঙ্গে মোল ভগ্নাংশের সম্পর্ক কী। আংশিক চাপ সমান, অর্থাৎ প্রতিটা উপাদানের যে চাপ যাকে আমরা আংশিক চাপ বলি, সেই আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এই মোল ভগ্নাংশটা কি? মোল ভগ্নাংশ হচ্ছে যে একটি গ্যাসের মোল সংখ্যাকে যদি আমরা গ্যাসগুলির মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব মোল ভগ্নাংশ। অর্থাৎ যে গ্যাসের মোল ভগ্নাংশ জানতে চাইছি বা বের করতে চাইছি সেই গ্যাসের মোল সংখ্যাকে যদি আমরা যে সমস্ত গ্যাসগুলি রয়েছে তাদের মোট মোল সংখ্যা যদি ভাগ করে দেই তাহলে আমরা মোল ভগ্নাংশ পেয়ে যাব। অর্থাৎ N1 সমান এই মোল ভগ্নাংশ X1 সমান N1 বাই N1 প্লাস N2। এবারে মোল সংখ্যা কী করে বের করব? মোল সংখ্যা বের করতে গেলে আমাদের জানতে হবে মোল সংখ্যা সমান প্রদত্ত ভর বাই আণবিক ভর। অর্থাৎ প্রদত্ত ভরকে যদি আমরা আণবিক ভর দিয়ে ভাগ করে দেই তাহলে পেয়ে যাব মোল সংখ্যা। তাহলে আমরা জানলাম যে আংশিক চাপে বের করতে গেলে প্রথমে মোল সংখ্যা বের করতে হবে, মোল সংখ্যা বের করার পর মোল ভগ্নাংশ বের করতে হবে, আর তার সঙ্গে যদি মোট চাপ গুণ করে দেই তাহলে পেয়ে যাব আংশিক চাপ। একটা অঙ্কে এক্সাম্পল হিসাবে যদি আমরা ধরে নেই, একটা গ্যাস মিশ্রণে 7 গ্রাম নাইট্রোজেন এবং 8 গ্রাম আর্গন আছে, তাহলে মোট চাপ যদি 27 বার হয় তাহলে N2 আংশিক চাপ কত? তাহলে আমাকে 7 গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যাটা কত তাহলে আমাকে জেনে নিতে হবে। তাই মোল সংখ্যা হচ্ছে 7/28 মানে 1/4। আর্গনের মোল সংখ্যা কত হবে? 8/40। কেন? আর্গনের আণবিক ভর হচ্ছে 40। তাহলে দুজনের মোল সংখ্যা আমরা পেয়ে গেলাম। তাহলে আমার দরকার এখন N2-র মোল ভগ্নাংশ। N2-র মোল ভগ্নাংশ সমান N2-র মোল সংখ্যা বাই N2 এবং আর্গনের মোট মোল সংখ্যা। অর্থাৎ N2-র মোল ভগ্নাংশ সমান 7/28 বাই 7/28 প্লাস 8/40। অর্থাৎ সরল করলে যেটা মান আসবে 5/9। অর্থাৎ N2-র আংশিক চাপ সমান 5/9 ইন্টু 27, মানে মোট চাপ যেহেতু 27 দেওয়া আছে 27 বার, তাহলে হবে কাটাকাটি করলে 15 বার। তাহলে আরেকবার বলছি, N2-র মোল সংখ্যা বের করতে হবে 7/28, আর্গনের মোল সংখ্যা বের করতে হবে 8/40, N2-র মোল ভগ্নাংশ হবে 7/28 বাই 7/28 প্লাস 8/40, সরল করলে আসে 5/9। অর্থাৎ আংশিক চাপ সমান 5/9 ইন্টু 27, কেন 27 হচ্ছে মোট চাপ, তাহলে সরল করলে হবে 15 বার। এরপরে চলে আসি গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। অর্থাৎ গ্যাস যে ব্যাপিত হয় সেটা গ্রাহাম বলে একজন বিজ্ঞানী সায়েন্টিস্ট ব্যাপন হারের একটা সূত্র দিয়েছে। সূত্রতে বলছে যে গ্যাসটির ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক।
অর্থাৎ ঘনত্ব যত বেশি হবে ব্যাপনহার তত কম হবে। এবারে আমরা অঙ্কের ক্ষেত্রে যাতে আসি, সেখানে কিন্তু আণবিক ভরটা আমরা সহজে যাতে জানা থাকে, সেইখানে আণবিক ভর দিয়ে আমাদের কোশ্চেন থাকতে পারে। সেইখানে আমরা সূত্র বানিয়ে দিয়েছি R1/R2 সমান √M2/M1, অর্থাৎ আণবিক ভরের ব্যস্তানুপাতিকভাবে ব্যাপনহার পরিবর্তিত হয়। অর্থাৎ যে গ্যাসের আণবিক ভর যত বেশি সে গ্যাসের ব্যাপনহার তত কম, যে গ্যাসের আণবিক ভর যত কম সে গ্যাসের ব্যাপনহার তত বেশি। এটা এক্সাম্পল হিসেবে যদি বলা থাকে, এখান থেকে এমসিকিউ যদি থাকে যে নিচের কোনটির ক্ষেত্রে ব্যাপনহার সর্বোচ্চ, তাহলে আমাকে যে 4টা অপশান থাকবে তার আণবিক ভরগুলো বের করে দেখতে হবে, যার আণবিক ভর সবচেয়ে কম তার ব্যাপনহার বেশি। আমাকে যদি অপশানে H2 থাকে, H2 আণবিক ভর সবচেয়ে কম, তাহলে H2 ব্যাপনহার সবচেয়ে বেশি। এবারে যে 4টা অপশান থাকুক না কেন, আমাদের দেখে নিতে হবে আণবিক ভরগুলো কত। যত আণবিক ভর কম হবে ব্যাপনহার বেশি, যার আণবিক ভর বেশি হবে তার ব্যাপনহার কম। সেই কারণে আমরা বলছি যে হালকা গ্যাসের ব্যাপনহার সবচেয়ে বেশি, যেরকম সবচেয়ে বেশি হচ্ছে হাইড্রোজেনের, আর যার আণবিক ভর সবচেয়ে বেশি তার ব্যাপনহার কম। চলে আসছি একটা অঙ্কের আকারে, যে এ গ্যাসের ব্যাপনহার SO2 গ্যাসের √2 গুণ হলে গ্যাসটির আণবিক ভর কত। তাহলে এ গ্যাসের ব্যাপনহারটা H2 গ্যাসের √2 গুণ। তাহলে আমি যদি এ গ্যাসের ব্যাপনহারটা মানে SO2 গ্যাসের ব্যাপনহার যদি আমরা ধরে নিই x, তাহলে এ গ্যাসের ব্যাপনহার হবে √2x। আর SO2 গ্যাসের আণবিক ভর আমরা সবাই জানি এসের 32, অক্সিজেনের 16 × 32 64। এবারে খেয়াল রাখতে হবে এই সূত্রে বসানোর সময় যে ব্যাপনহার যেটা উপরে যার লেখা আছে তার আণবিক ভরটা নিচে থাকে, আর যার নিচে আছে, যেটা নিচে ব্যাপনহার লিখেছে তারটা উপরে থাকে। এইভাবে সরল করলে আমরা পাবো, কাটাকাটি করলে MA হচ্ছে 32। অর্থাৎ ব্যাপনহারের অঙ্ক করতে গেলে সূত্রটা মনে রাখতে হবে R1/R2 সমান √M2/M1। এরকম একটা অঙ্ক আমরা করে দেখালাম। চলে আসি পরের পয়েন্টে, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য মানে গ্যাস যে আদর্শ গ্যাস, সেই আদর্শ গ্যাসের ধর্মগুলো কী কী হয়। আমরা জানি আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল নেই, অণুরা আকার নগণ্য হয়, আর এখানে যে সংঘর্ষ হয় সংঘর্ষগুলো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, মানে সংঘর্ষের আগে এবং পরে গতিবেগ একই থাকে, আর গতিশক্তিটা পরম উষ্ণতার সমানুপাতিক। এখানে একটা এমসিকিউ থাকতে পারে, বললো নিচের কোনটি গ্যাসের গতিতে স্বীকার্য নয়। তাহলে তোমাকে এই 4টা অপশানের মধ্যে যেই কথাগুলো থাকবে না আমাদের এই গতিতত্ত্বের স্বীকার্যের মধ্যে, সেটাই তোমার হবে না। তাহলে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য থেকে কোশ্চেন থাকলেও থাকতে। এবারে চলে আসছি গ্যাসের অণুগুলির গতিবেগ। গ্যাসের গতিবেগ 3 ধরনের হয়। এক হচ্ছে RMS গতিবেগ, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, যাকে CRMS বলা হয়। তার মান হচ্ছে 3/3 আর হচ্ছে সার্বজনীন গ্যাস দিবক, T হচ্ছে পরম উষ্ণতা, M হচ্ছে আণবিক ভর। গড় বেগ, যার মান হচ্ছে 8/πm। সম্ভবতম বেগ বা মোস্ট প্রবাবল ভেলোসিটি, যার মান হচ্ছে 2/m। তাহলে মানগুলো যদি আমি লক্ষ্য করি, সবচেয়ে বেশি মান হবে CRMS, কারণ √3 রয়েছে। এইখানে আমরা অনুপাত করে যেটা পাবো √3:8/π/√2। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি RMS বেগের মান সবচেয়ে বেশি। এখান থেকে একটা কোশ্চেন থাকতে পারে, কোনটা গতিবেগ বেশি বা এদের অনুপাত কত, এ থাকতে পারে। এবারে যদি বলা হয় যে কোন গতিবেগটা বেশি সংখ্যক অণু ব্যবহার করছে, সেটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, মানে CM। মানে CM গতিবেগটা বেশি অণু বহন করে চলে, মানে এদের সংখ্যাটা, অণুর সংখ্যাটা বেশি, আর বেগের মানটা বেশি সবচেয়ে হচ্ছে CRMS। সেইখানে লেখা আছে দেখো, CRMS এর বেগের মান সবচেয়ে বেশি, আর CM এর অণুর সংখ্যা বেশি। এবারে চলে আসি পরের পয়েন্টে, গ্যাসের অণুর গতিশক্তি। গতিশক্তি যদি একটি অণু বের করতে বলে, তাহলে আমরা গতিশক্তি যে রাশিমালা ½mv², সেখানে যদি ভিটাকে যে আমরা গ্যাসের রুট মিন স্কোয়ার ভেলোসিটির মান √3/r/m বসিয়ে দিই, কাটাকাটি করলে আসবে 3/2 kT। কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, কেন কে হচ্ছে R/NA, তাই কে এটা হচ্ছে একটি অণুর গতিশক্তি। আর যদি 1 মোলের গতিশক্তি বলে, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করে দেবো, কের সঙ্গে NA গুণ করে দিলে হয়ে যাবে R।
অর্থাৎ তখন দাঁড়িয়ে যাচ্ছে গতিশক্তি রাশিমালা 3-2 8টি, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাই এখান থেকে দেখতে পাচ্ছি গতিশক্তি রাশিমালায় কোনো ভরের উল্লেখ নাই বা কোনো কিছুর উল্লেখ নাই, অর্থাৎ সমস্ত গ্যাসের গতিশক্তি একটি নির্দিষ্ট উষ্ণতায় সমান হবে। তাহলে এখানে যদি একটা এমসিকিউ থাকে, নিচের কোনটির ক্ষেত্রে গতিশক্তি সর্বোচ্চ মান দেওয়া থাকলো এবং একটা অপশানে দেওয়া থাকলো সমান, সবগুলি সমান, তাহলে সবগুলি সমান অপশান হবে। এর পরের পয়েন্টে চলে আসছি, স্পেসিফিক হিট কনস্ট্যান্ট মানে সিপি এবং সিভি। সিপি হচ্ছে স্থির চাপের ক্ষেত্রে স্পেসিফিক হিট কনস্ট্যান্ট, সিভি হচ্ছে স্থির আয়তনে স্পেসিফিক হিট কনস্ট্যান্ট মানে আপেক্ষিক তাপ। এই সিপি এবং সিভির মধ্যে সিপির মান বেশি হয়, কত বেশি? সিপি মাইনাস সিভি হচ্ছে আর, সিপি থেকে সিভি বিয়োগ করলে হবে আর। আমরা যদি এক পরমাণু গ্যাস নেই, তার সিপির মান হচ্ছে 5/2 আর সিবি হচ্ছে 3/2 আর। তাহলে এখানে যদি আমরা অনুপাত করি, গামা যাকে বলি, গামা সমান সিপি বাই সিবি করি, তাহলে দাঁড়াবে 5/3। যদি দ্বি পরমাণু গ্যাস হয় তখন সিপির মান হবে 7/2 আর সিবির মান হবে 5/2 আর। এইখান থেকে আমরা গামার মান বের করতে পারবো। এবার অনেকের কোশ্চেন হতে পারে, স্যার এই 5/2 7/2 কোথা থেকে পেলেন? তার জন্য একটা সূত্র রয়েছে, 3n - k। সিভির মান হবে 3n - k, মানে n হচ্ছে মানে পরমাণুর সংখ্যা আর k হচ্ছে বাধার সংখ্যা। যদি দ্বিপরমাণু গ্যাস হয়, তার দুটো পরমাণু থাকে, তার 3×2 = 6 মাইনাস বাধার সংখ্যা হচ্ছে 1, তা 6 থেকে 1 বাদ দিলে 5, অর্থাৎ সেখানে সিভির মান দাঁড়াবে 5/2 আর সিপির মান সবসময় আরও 1 বেশি, তাহলে সিপির মান দাঁড়াবে 7/2 আর। চলে আসি পরের পয়েন্টে, ভিক্টর মায়ার মেথড, অর্থাৎ যেখানে আমরা ভেপার ডেনসিটি বাষ্প ঘনত্ব জানতে পারি। বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক ভরের একটা যে সম্পর্ক রয়েছে সেটা আমরা বলে দিতে পারি m = 2d ভিক্টর মায়ার মেথডের সাহায্যে। বাষ্প ঘনত্ব হচ্ছে আণবিক ভরের অর্ধেক, অর্থাৎ d = m/2 বা m = 2d। তবে এই বাষ্প ঘনত্ব কিছু ক্ষেত্রে অনিয়মিত হয়, ব্যতিক্রম হয়, তাকেই তখন আমরা বলবো অ্যাবনর্ম্যাল ভেপার ডেনসিটি। মানে আমাদের এই ভিক্টর মায়ার মেথড থেকে তাত্ত্বিকভাবে যে বাষ্প ঘনত্ব পাওয়া উচিত ছিল, যদি তার থেকে মান কম বা বেশি হয় তখন তাকে আমরা বলবো অ্যাবনর্ম্যাল ভেপার ডেনসিটি। যেরকম N2O4 যদি বিয়োজিত হয়ে যায়, N2O4 বিয়োজিত হয়ে NO2 হয়, দুটো NO2 হয়, তখন তার বাষ্প ঘনত্ব কী হবে? তাত্ত্বিক মানের থেকে কম হয়ে যায়। আর যখন দুটো NO2 যুক্ত হয়ে N2O4 তৈরি হয়, তখন তার বাষ্প ঘনত্ব তাত্ত্বিক মানের থেকে বেশি হয়ে যায়। পুরো সিলেবাসের পয়েন্ট ধরে ধরে টপিকগুলো আলোচনা করা হচ্ছে, এর বাইরে আর কোশ্চেন থাকবে না। খুব প্রয়োজনে লাগবে, আপনাদের খুব কাজে লাগবে, সেই হিসাবে আমি তৈরি করেছি। এরপরে আমরা কোশ্চেন সাজেস্টিভ কোশ্চেন সাপ্লাই দেব, সেগুলো করলে খুব উপকার হবে। চ্যানেলটি যদি প্রয়োজন মনে করেন, এই পড়াগুলো খুব কাজে আসছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরে চলে আসি অ্যামাগা লেখচিত্র। অ্যামাগা লেখচিত্রের সাহায্যে আমরা বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য করতে পারি। বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে যে পার্থক্য আমরা পিভি বনাম পি লেখচিত্রের সাহায্যে জানতে পারি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভির মান যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আদর্শ গ্যাসের পিভি বনাম পি লেখচিত্র হবে পি অক্ষের সমান্তরাল। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে সমান্তরাল নয়। হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে সবসময় নিম্নচাপ ও উচ্চচাপ ও সব উষ্ণতায় পিভির মান খুব উচ্চ হয়। আর N2CH4 বা CO2 এদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় নিম্নচাপে পিভির মান কম আর উচ্চচাপে পিভির মান অনেকটা বেশি। এই অ্যামাগা লেখচিত্র থেকে বয়েল উষ্ণতার সংজ্ঞা জানা যায় বা বয়েল উষ্ণতা জানা যায়। বয়েল উষ্ণতাটা কি? যে উষ্ণতায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসে পরিণত হবে, অর্থাৎ পিভি বনাম পি লেখচিত্র বাস্তব গ্যাসের পি অক্ষের সমান্তরাল হবে, সেই উষ্ণতাকে আমরা বলবো বয়েল উষ্ণতা। চলে আসি এবারে সংকট উষ্ণতা বা সংকট চাপ এবং সংকট আয়তন। সংকট উষ্ণতা বলতে যে গ্যাসগুলি তরলে পরিণত হবে,
গ্যাসকে তলে পরিণত করলে আকর্ষণ বল বাড়াতে হবে। আকর্ষণ বল কীভাবে বাড়াবো? উচ্চ চাপ এবং নিম্ন উষ্ণতা যদি করা হয়, তাহলে চাপ বেশি হলে আয়তন খুবই কম, আর উষ্ণতা কম হলে আয়তন খুবই কম, ফলে অণুগুলির মধ্যে আকর্ষণ বল বাড়বে। সেই কারণে উচ্চ চাপ এবং নিম্ন উষ্ণতায় গ্যাসকে তলে পরিণত করা হয়। এবারে যে উষ্ণতা বা তার ঠিক নিচে থাকলে গ্যাস উপযুক্ত চাপ প্রয়োগ করলে তলে পরিণত হয়, সেই উষ্ণতাকে আমরা বলবো সংকট উষ্ণতা। যে উষ্ণতা বা তার ঠিক নিচে গ্যাসকে রাখলে উপযুক্ত চাপ প্রয়োগ করে তলে পরিণত করা হয়, সেই উষ্ণতাকে বলবো ওই গ্যাসের সংকট উষ্ণতা। সেই সংকট উষ্ণতার টিসির মান হচ্ছে 8A/27 RB। আর সংকট চাপ, যে সংকট উষ্ণতা বা সংকট উষ্ণতার নিচে থাকা গ্যাসের ওপর যদি যে পরিমাণ চাপ প্রয়োগ করলে সেটা তলে পরিণত হবে, তাকে আমরা বলবো সংকট চাপ। সেই সংকট চাপের মান হচ্ছে A/27B²। আর সংকট আয়তন ভিসি, যার মান হচ্ছে 3B। এই মানগুলো থেকে একটা কোশ্চেন থাকতে পারে। এবারে চলে আসে সংকট ধ্রুবক, মানে 8TC/PC/VC। TC/PC/VCর মান যদি আমরা বসিয়ে দেই, ভাগ করলে যেটা মান আসবে 8/3। এখানে একটা MCQ থাকতে পারে, নিচের কোনটির ক্ষেত্রে মানে কোনটির মান সংকট ধ্রুবকের হবে। তাহলে তোমাকে মনে রাখতে হবে সংকট ধ্রুবকের মান 8/3। এবারে চলে আসছি কয়েকটা সংকট উষ্ণতার মান। যেরকম সবচেয়ে বেশি সংকট উষ্ণতা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসের, যার মান হচ্ছে 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সবচেয়ে কম মান হচ্ছে হিলিয়াম গ্যাসের, যার মান হচ্ছে -267 ডিগ্রি সেন্টিগ্রেড। আর হিলিয়াম গ্যাসের সংকট চাপও কম, তার মান হচ্ছে 2.28 atm। এবারে চলে আসি বাস্তব গ্যাসের সমীকরণ। আমরা আদর্শ গ্যাসের সমীকরণ জানি PV = nRT, আর বাস্তব গ্যাসের সমীকরণ ভ্যান ডার ওয়ালস বলে একজন বিজ্ঞানী সমীকরণ দিয়েছে। সমীকরণটা হচ্ছে P + n²A/v² × V - nV = nRT। এখানে P হচ্ছে চাপ, V হচ্ছে আয়তন গ্যাসের, আর n হচ্ছে মোল সংখ্যা, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, T পরম উষ্ণতা, আর ছোট a এবং ছোট b হচ্ছে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। আর এই ছোট a এবং ছোট b থেকে কোশ্চেন থাকতে পারে, ছোট এটা কি পরিমাপ করছে? ছোট এটা পরিমাপ করছে গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের পরিমাণ। অর্থাৎ এর মান যত বেশি হবে, গ্যাসের অণুগুলির আকর্ষণ বল তত বেশি হবে, ফলে গ্যাসকে সহজে তলে পরিণত করা যাবে। কেন? যে গ্যাসের আকর্ষণের মান যত বেশি, সেই গ্যাসকে সহজে তলে পরিণত করা সহজ হবে। অর্থাৎ এর মান বেশি হলে গ্যাসের অণুগুলি আকর্ষণ বলে বেশি হবে, গ্যাসকে সহজে তলে পরিণত করা যাবে। আর বির মানটা, বি হচ্ছে গ্যাসের অণুর আয়তন পরিমাপ করে, তাহলে বির মান যত বেশি হবে, গ্যাসের অণুর আয়তন তত বেশি হবে। আর বিটার মান বেশি হওয়া মানে সংকোচনযোগ্য আয়তন কম হবে, কারণ বি হচ্ছে অণুর আয়তন, যত অণুর আয়তন বেশি হবে তত পাত্রের ফাঁকা স্থানের পরিমাণ কম হবে, অর্থাৎ সংকোচনযোগ্য আয়তন কম হবে। এখান থেকে যদি বলে যে এ আর বির মান যদি যত বেশি হবে, গ্যাসটা তত বেশি বাস্তব হবে, আর এ এবং বির মান যত কম হবে, গ্যাসটি আদর্শ বেশি হবে। এবারে এর একক কি? এর একক হচ্ছে ATM লিটার² মোল ইনভার্স 2, আর বির একক হচ্ছে লিটার মোল ইনভার্স। এবারে চলে আসি এ বির মান থেকে একটা কোশ্চেন যদি থাকে যে এ এবং বির মান 4টা গ্যাসের দেওয়া আছে, কোন গ্যাসের আকর্ষণ বল বেশি? তাহলে আমাকে দেখতে হবে যে গ্যাসের এর মান বেশি, যেরকম এই 4টা গ্যাসের মধ্যে ক্রিপ্টন গ্যাসের এর মান বেশি, তাহলে ক্রিপ্টন গ্যাসের আকর্ষণ বল বেশি অণুগুলির, আর এর মান বেশি হলে সংকট উষ্ণতাও বেশি, আর গ্যাসটিকেও সহজে তলে পরিণত করা যাবে। তাহলে তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে কোন গ্যাসকে সহজে তলে পরিণত করা যাবে, তাহলে এই যে 4টা যৌগিক গ্যাসের মধ্যে দেখতে পাচ্ছি এই গ্যাসের মানে ক্রিপ্টন গ্যাসের এর মান বেশি 5.1, তাহলে এই ক্রিপ্টন গ্যাসকে সহজে তলে পরিণত করা যাবে। আর যদি বলে কোন গ্যাসের অণুর আয়তন বেশি, তাহলে আমাকে দেখতে হবে বির মান কার বেশি।